দর্শক অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান চ্যানেলস আয়োজিত এডুকেশন ট্যুরে প্রেজেন্ট সেলিব্রিটি স্পটলাইট। সেলিব্রিটি স্পটলাইটে আজকে আমাদের সঙ্গে একজন অতিথি হাজির হয়েছেন, যিনি অসংখ্য স্মরণীয় চরিত্রে অভিনয় করেছেন, দর্শকদের হৃদয় কেড়েছেন, দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন এবং প্রশংসায় ভেসেছেন। শি লুকস ভেরি বিউটিফুল, শি লুকস ভেরি হট অ্যান্ড গর্জিয়াস। চিত্রনায়িকা পলি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আপনাকে পেয়ে আমাদের খুব ভালো লাগছে। আপু, আপনি এখানে আসলেন, আপনার অনুভূতিটা কেমন? আমার অনুভূতি তো অনেক বিশাল বিকজ অফ সবাই এত সাদরে আমাকে গ্রহণ করেছে, আপ্যায়ন, কেয়ার সবকিছু মিলিয়ে আই এম সো হ্যাপি এবং চ্যানেল এস এর জন্য অনেক শুভকামনা। চলচ্চিত্রে যখন আপনার অভিষেক হয়, ঠিক সে সময় থেকেই কিন্তু আপনি আলোচনায় ছিলেন। আপনার কাজের মধ্যে দিয়ে আপনি একের পর এক ভালো কাজের মধ্যে দিয়ে কিন্তু আপনি এগিয়ে যাচ্ছিলেন। আমরা আপনাকে বিভিন্ন স্টেজ শো করতে দেখেছি, বিভিন্ন অ্যাকশনধর্মী ছবিতে দেখেছি, রোমান্টিক, থ্রিলিং সব মিলিয়েই এই যে চিত্রনায়িকা পলি হওয়ার পেছনের গল্পটা আমরা একটু জানতে চাই। চিত্রনায়িকা পলি হওয়ার পেছনের গল্পটা তো সেই ছোটবেলার। যদি বলতে হয় যে আমি যখন মায়ের গর্ভে ছিলাম, আমার আম্মু খুব বাংলা মুভি দেখতো। তো আমার জন্মগ্রহণের পর যখন আমি বড় হই, আমি সিনেমার নায়িকা হই, একদিন আমার আম্মু আমাকে আম বলছে যে, "তুমি যে নায়িকা হবা, এটা কিন্তু তুমি পেটে নিয়ে আমি আম থিঙ্ক করেছিলাম।" কিংবা একটা মুভি সে দেখতে গেছিল শাবানা ম্যাডামের। আচ্ছা, আচ্ছা। ওই ছবিটা দেখার সময় আমার মা নাকি, তখন আমি পেটে, তখন নাকি আমার মা আম মহান আল্লাহ তাআলার কাছে বলেছিল, ইস! আমার যদি এরকম একটা সুন্দর মেয়ে হতো আর এরকম নায়িকা হতো। আপনার আম্মু কি শাবানা ম্যামের ভক্ত ছিলেন? হ্যাঁ, আমার আম্মু খুব শাবানা ম্যামের ভক্ত ছিল এবং তারা আম যতদিন উনি জীবিত ছিল, উনি সবসময় শাবানা ম্যাডামের জন্য অন্ধ পাগল ছিল এবং শাবানা ম্যাডামের এমন কোনো মুভি নাই যে আমার আম্মু দেখে নাই। তো আমার মনে হয় আম্মার দোয়াটাই কাজে লেগে গেছে। দীর্ঘ ১৪ বছরের কেরিয়ার, দীর্ঘ একটা সময় আপনি চলচ্চিত্রে কাজ করেছেন। দেশের জন্য কাজ করেছেন, বিনোদনের জন্য কাজ করেছেন, মানুষকে বিনোদন জুগিয়েছেন। দীর্ঘ কেরিয়ারের পেছনের দিকে তাকালে কোনো আফসোস বা কোনো অভিমান হয়? হ্যাঁ, আমার জীবনে আফসোস আছে। আচ্ছা, আমার জীবনে একটা আফসোস, আমার মনে হয় যে আমি শুধু করে গেছি। মুভি সাইন করেছি, অভিনয় করে গেছি। বাট কোয়ালিটি, তারপরে আমার অভিনয়ের ডেভেলপমেন্ট, এগুলিতে কিন্তু আমি ফোকাস দেইনি। একটা অভিনয় শিল্পীর ডাবিং করা উচিত। ডাবিংও আমি কিন্তু করি নাই। লাস্টের আচ্ছা, দিকে আচ্ছা। আমি করেছি, ১ম দিকে আমি করি নাই। আমি যদি নিয়মিত প্রত্যেকটি ছবিতে ডাবিং করতাম, তাহলে আমার মনে হয় যে আমার অভিনয়ের যে স্কেলটা আরও আপগ্রেড হতো। এটা আমার একটা আক্ষেপ। আর আর কিছু কিছু ছবির জন্য আমার খুব কষ্ট হয় যে আমি কিন্তু প্রফেশনালি না দেখে অভিনয়ের জায়গাটা, যদি অভিনয়ের ক্ষুধাটা যদি খুঁজতাম, তাহলে হয়তো বা কিছু অফ ট্র্যাকের ছবি আমার জীবনে থাকতো। আচ্ছা, আচ্ছা। যেটা কিন্তু আসছে, অনেক প্রডিউসার ডিরেক্টররা কিন্তু আমি নিতে চেয়েছে। তো আমি সে সময় প্রফেশনালি দেখেছি তো বিষয়টা, ছোট ছিলাম বুঝিনি, এখন আফসোস হয় যে অফ ট্র্যাকের কিছু গল্প, জীবনধর্মী কিছু গল্প, গ্ল্যামার না থাকুক, মানে গ্ল্যামারহীন পলি যদি ক্যামেরায় আসতাম, সেটা দেখতে কেমন হয় আরকি? কেমন হতো, হয় না মানুষের যে চিত্রগুলি, আচ্ছা, আচ্ছা। আহ, জীবন চলাচলের, গ্রাম অঞ্চলের সাধারণ পাবলিকরা যেমন অনেক খেটে খাওয়া, অনেক মানুষের করুণ কাহিনী আছে। তারপরে হচ্ছে যে অনেক নারী আছে নির্যাতিত। আপনি মনে হয় ড্রিমি কিছু ক্যারেক্টারের কথা বলছেন। হ্যাঁ, ওরকম আমি করতে পারিনি জীবনে। তো এগুলির ক্ষুধা আছে আর কি। এখন হয়তো বা পারবো না, বাট মনে হয় যে পলি যদি সে আগের পলি হয়, তো এগুলি আমার অনেক চেঞ্জেস থাকতো। সুযোগটা তখন ছিল, এখন নাই। আচ্ছা, আপনি জনপ্রিয়তাটাকে কিভাবে দেখেন? আপনি কি মনে করেন যে বিশাল ভক্ত বেস থাকা দরকার? আ ফেমাস হওয়ার আগের লাইফটা আপনার কেমন ছিল? ফেমাস হওয়ার পরের লাইফটা কেমন? ফেমাস হওয়ার আগের লাইফটায় আমি স্টুডেন্ট ছিলাম। আচ্ছা, আমি খুব সাধারণ একটা মফস্বল ঘরের মেয়ে, খুব উচ্চ মধ্যবিত্ত ঘরের মেয়ে না, মিডিল ক্লাস যেটাকে বলে, ওরকম একটা পরিবারে আমার জন্মগ্রহণ হয়েছে। এবং আমার জীবনটা ছিল এরকম যে
আহ, স্কুল, বাসা, পড়ার টেবিল, আর বিকেল হলে আমি যে কাজটা করতাম, আমি ব্যাডমিন্টন খেলতাম, একটু খেলাধুলা। এই ছিল আমার একেবারে ছোট্ট জীবন। এবং খুলনা সিটির মধ্যে আমার বেড়ে ওঠা। তো আমার কাছে মনে হতো যে খুলনা খুব পরিচ্ছন্ন। ছোটবেলা থেকে কি আপনি স্বপ্ন দেখতেন যে আপনি একদিন বাংলা চলচ্চিত্রের অন্যতম সুন্দরী একজন নায়িকা হবেন? ওই যে বললাম যে আমার বাবা মা অতিরিক্ত ফিল্মিক ছিল। আচ্ছা, আচ্ছা। তারা এত বেশি বাংলা সিনেমা দেখতো, আমাকে সাথে নিয়ে নিয়ে হলে হলে যেত। তারপরে টিভিতে যে সিনেমাগুলি হতো, দেখা গেছে যে পড়াশোনা বলতো যে এখন পড়াশোনা করার দরকার নেই, আচ্ছা মুভিটা শেষ হোক তারপরে করো। মানে পড়ালেখাও তারা বাদ দিয়ে তারা মুভি দেখেছে দুজনে। তো ওই যে বাবা মার টাচেই তো বড় হয়েছি, তো ওই যে বাবা মার মাঝখানে থেকে তাদের ছবিগুলি যে দেখা, ওখান থেকে আমার স্বপ্নে আমি বিভোর হয়ে যেতাম। আমি যদি এরকম নায়িকা হতে পারতাম। এবং ছোটবেলায় আমার কিছু স্মৃতি আছে যে আমার মনে হতো যে এইসব হিরো হিরোইনরা কি মানুষ? আচ্ছা এরা কি আলু ভর্তা দিয়ে ভাত খায়? এদের কি টাচ করা যায়? এরা আচ্ছা, কি আচ্ছা, সকালে ঘুম থেকে ওঠে? মানে আমি মনে হতো কি যে এরা পরী কিংবা আহ, অন্য গ্রহের মানুষ, আচ্ছা। এরকম মনে হতো। তো ওইখান থেকে আর কি স্বপ্ন জাল বোনা আমার জীবনে। আপনি যে সময়টাতে কাজ শুরু করেন, তখন তো অনেক সংগ্রাম, অনেক পরিশ্রম করে, কষ্ট করে কাজ শুরু করেছেন। তখনকার কাজের মূল্যায়ন আর বর্তমান সময়ে কাজের মূল্যায়ন, প্রেক্ষাপটটা যদি একটু বলেন? আমি ছোট্ট করে বলি যে আমার খুব একটা এখানে স্টাবলিশড হতে খুব একটা বেগ পেতে হয়নি। আচ্ছা। 2 ইয়ার্স আমাকে একটু ঘুরতে হয়েছে। তো 2 ইয়ার্স আমি কাজের সুযোগটা পাইনি। আমি গেছি অনেকগুলি আম, যাদের অফিস, যারা ভালো ভালো মুভি বানায় গেছি, কিন্তু কেউ আমাকে ব্রেক দিচ্ছিল না। কিন্তু আমিও হাল ছাড়ার মেয়ে না। আমার যখন ব্রেক আমি পেয়েই গেছি, প্রথম ছবিটা এত বাম্পার সুপারহিট হিট হয়ে যায়, আমাকে না পলিকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এই জন্য সবাই বলে যে চড়াই উতরাই অনেক কষ্ট করতে হয়েছে, আমার বেলায় সেটা হয়নি। আমি খুব ইজিলি, আমার মনে হয় যে কেমন যে আমি ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখছি আচ্ছা, আমি আচ্ছা। এত বড় নায়িকা হব। আমি ঘুমাচ্ছি, ঘুম থেকে উঠে দেখি আমার হাতে অসংখ্য ছবি চলে আসছে। মানে আলাদ্দিনের দৈত্যরা যেরকম আসে না, বলে যে আপনি কি হতে চান, আপনি কি চান, ওই টাইপের। যেটা হচ্ছে যে মুভিতে কাজ করতে যে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে, কারণ একটা মুভি এত ইজি না, একটা ক্যারেক্টার ফুটিয়ে তোলা স্ক্রিনে এত ইজি না। তো সেক্ষেত্রে আমি কষ্ট করেছি আমার চরিত্রের ব্যাপারে, আমার কাজের ব্যাপারে, কিন্তু ছবি পাওয়ার ব্যাপারে আমার কষ্ট কাজের করতে ক্ষেত্রে হয়নি। অনেক বেশি সিনসিয়ার ছিলেন। কাজের প্রতি আমি খুব সিনসিয়ার ছিলাম, সেটা আপনি আজকে টের পেয়েছেন কিছুটা হলেও। আপনি তো ১০০-১৩০-টিরও বেশি ছবিতে আপনি অভিনয় করেছেন। অভিনয় জীবনের সবচেয়ে যে ছবিটা আপনাকে টার্নিং একটা পয়েন্ট, চিত্রনায়িকা পলি হতে সবচেয়ে বেশি ফোকাস করেছে? ফায়ার, নায়ক মান্নার বিপরীতে। ১ম ছবি ছিল, হ্যাঁ, সেটা আপনার প্রথম ১ম ছবি ছিল। ছবিটাই প্রচুর হিট গেছে। মানে আমার ওইটা আমি শুনেছি যে 10 কোটি টাকার মতো বিজনেস করেছে। ওটা ছবি ছিল ওই সময়ে 2 কোটির কাছে। সেটা নাকি সেই সময়ের 2001-এর 1-2-এর কথা বলছি। সেই সময় নাকি 10 কোটি টাকা লাভবান হয়েছে আমার যিনি প্রডিউসার ছিল। মান্নার সাথে, শ্রদ্ধেয় মান্না ভাইয়ের সাথে তো আপনার কাজ করার অভিজ্ঞতা হয়েছে। তো সেক্ষেত্রে মান্না ভাই ব্যক্তি মানুষ হিসেবে কেমন ছিলেন এবং একজন চিত্রনায়ক মান্না হিসেবে কেমন ছিলেন? ব্যক্তি মান্নাকে আমি যতটুকু দেখেছি, আমি আচ্ছা, একটু মনে হয় যে তার পার্সোনাল লাইফটা, তার দৈনন্দিন জীবনটা একটু অগোছালো ছিল। আচ্ছা, সে যদি একটা গোছালো লাইফ থাকতো তার, তাহলে উনার হেলথ ঠিক আচ্ছা, থাকতো, আচ্ছা। উনি আরও অনেক দিন বেঁচে থাকতো। আর একজন অভিনেতা মান্না ভাই, উনি তো আমি বলবো যে মেগা স্টার। আজকে যদি মান্না ভাই বেঁচে থাকতো, আমাদের চলচ্চিত্র বিলুপ্ত হতো না। মান্না ভাইয়ের মতো আর্টিস্ট মোট যদি কথা আপনি থাকতো। বলতে চাচ্ছেন যে এই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য শ্রদ্ধেয় মান্না ভাইয়ের অগ্রণী একটা ভূমিকা ছিল। অনেক অবদান, অনেক অবদান। এই মানুষটি টোটালি ফিল্মিক ছিল। ইনি নিজেকে নিয়ে চিন্তা করেছে, মুভি নিয়ে চিন্তা করেছে। একটা ছোট ক্যারেক্টার, ওনার মুভিতে একটা ছোট ক্যারেক্টারের গুরুত্ব উনি দেখেছে। একটা ছোট ক্যারেক্টারকেও সে অবহেলা করে নাই। টোটালি যে একটা তার মুভিটা, এটা তো তার সন্তানের মতোই ছিল। সেই মুভিটা সাইন করার পর অবধি যে অভিনয়ের জীবন কিংবা অভিনয়ের সময়টা এবং রিলিজ পর্যন্ত টোটালি তার মানে ফোকাস থাকতো।
মানে তার ধ্যান জ্ঞান চিন্তা চেতনায় সবসময় ফিল্ম নিয়ে কাজ করার হ্যাঁ, একটা এমন না যে সে মেন্টালিটি এই ছিল। মুভিতে নতুন নায়িকা পলি আছে, অমুক ছবিতে সুপারস্টার মৌসুমী আপু আছে। নো, সে দুই ছবিটাকেই তার দুইটা সন্তানই মনে করত। আর বিশেষ করে আমরা যারা কোয়ার্টিস্ট ছিলাম, টোটালি কাজের ব্যাপারে সে প্রচণ্ড পরিমাণ হেল্পফুল। ফলে আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি যখন মৌসুমী আপুর কথা বলছিলেন, আপনার ডান দিকে মৌসুমী আপু ছিল, বাম দিকে শাবনূর ছিল। আপনি বাংলা চলচ্চিত্রের অন্যতম সুন্দরী একজন নায়িকা। আপনি সামনের দিকে দৌড়চ্ছিলেন। আপনি আপনার সুন্দরীর জায়গায় সুন্দরী ছিলেন, কিন্তু আপনি শাবনূর অথবা মৌসুমীর কোনো জায়গাটা আপনি নিতে পারেননি কেন? এটা ওই সময় আমি পলি কেন, আমার মতো 10টা পলি আসলেও ওই জায়গাটা নেওয়া তো ইজি ছিল না। কারণ মৌসুমী আপু এবং শাবনূর দুজনেই তাদের অভিনয়ের প্রতিভা দিয়ে তাদের এতটাই স্বাক্ষর রাখার চেষ্টা করেছে যে কিছু প্রডিউসার, কিছু ডিরেক্টর, কিছু ইনভেস্টার, তারা যখন মুভি থিঙ্ক করেছে, তারা মৌসুমী ছাড়া কাউকে চিন্তা করেনি। ধারাবাহিকভাবে শাবনূর এবং তারা মৌসুমীকে শাবনূর নিয়েই ছাড়া, কাজ করেছে। তারা শাবনূর মানে দেখা গেছে একটা গল্পের ছবি, একটা রোমান্টিক ছবি, আচ্ছা, যেখানে অভিনয় করার প্রচণ্ড পরিমাণে স্কোপ আছে। বাজেটের কথা যদি চিন্তা করেন, তখনকার দিনে বিগ বাজেট যে ছবিগুলি হতো, সেখানে কেউ পলিকে নিয়ে চিন্তা করে নাই। বিগ বাজেটের প্রডিউসার এসেই হয় শাবনূরকে লাগবে, নাহলে মৌসুমী আপুকে লাগবে। একটা পলি পলি কি তাহলে কিভাবে, সেই সময় কি না না না, আমি অবহেলিত একটু, ছিল কিনা? নো নো, অবহেলিত ছিল না, আমি একটু বলি। তো তাহলে একটা পলির পিছনে একটা মৌসুমী হতে গেলে, শাবনূর হতে গেলে যেরকম ইনভেস্ট লাগবে, ওই ইনভেস্টটা তো পলির পিছনে হয়নি। কিংবা যে তাদের যে গানগুলি তারা জীবনে পেয়েছে, অ্যাচিভমেন্ট তাদের, তাদের আমি বলবো যে তাদের লাক, গানগুলোর তাদের মধ্য দিয়েই তারা ফোকাসে এসেছে। এসেছে। বাট ওই যে দেখেন, গানেও কিন্তু তারা প্রচণ্ড পরিমাণ বাজেট পেয়েছে, যেটা আমরা পাইনি। আমরা কি করেছি, আমাদের কি হয়েছে, পলি কমার্শিয়াল নায়িকা, একটা ছবিতে এই একটা বাজেট থাকবে, এই কয়দিনের শুটিং হবে, এডিট হবে, রিলিজ দিব, কি হবে, হলে লাখ যদি ফেভার করে বেশ কয়েক কোটি টাকা লাভ হবে, নাহলে 20-30 লাখ টাকা একেবারে লস প্রজেক্টটা। ওটা লস প্রজেক্ট না। পলি মানে ওখানে টাকা যদি সুপার ফ্লপ হয়, তাও 30-40 লাখ টাকা কামব্যাক করবে। বাট মৌসুমী আপুর শাবনূরা ছিল জুয়ার টেবিলের মতো, আচ্ছা, হয় আচ্ছা। অনেক চলে যাবে, নাইলে অনেক আসবে। ট্রাম্প কার্ডের মতো ট্রাম্প অনেকটা। কার্ডের মতো ছিল তারা, তাদের উপর ইনভেস্ট করতো, তারা খুব লাকি। আপু, আমরা এখন একটু ব্রেক নিয়ে নিচ্ছি। দর্শক, আমরা এখন একটা ব্রেক নিয়ে নিচ্ছি। বিরতির পরে আবার আমরা ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পরে আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি এডুকেশন ডোরে প্রেজেন্ট সেলিব্রিটি স্পটলাইটে। আমাদের সঙ্গে আছেন অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী, চিত্রনায়িকা পলি। আপনি একজন বিতর্কিত নায়িকা, বিভিন্ন খোলামেলা দৃশ্য করে সবসময় চলচ্চিত্রে একটা সরগরম একটা অবস্থা ছিল। সেক্ষেত্রে এই দায়টা কার? একজন অ্যাক্ট্রেস যখন অভিনয় করে, তার অভিনয় জীবনে খোলামেলা দৃশ্যে অভিনয় করার ক্ষেত্রে প্রডিউসার দায়ী, ডিরেক্টর দায়ী, ওর অ্যাক্ট্রেস দায়ী? খোলামেলা কিংবা কমার্শিয়াল যে বিষয়টা প্রতিনিয়ত আসে, এটা কিন্তু আমার যুগে আসে নাই। এটা দেখা গেছে যে শাবানা ম্যাডামের যুগ থেকেই শুরু হয়েছে। অল্প 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 আচ্ছা, করে আচ্ছা, করে আচ্ছা। এই জায়গাটা একটা কমার্শিয়াল। আপনি বলতে চাচ্ছেন যে শাবানা ম্যাম প্রথমের দিকে কিছু খোলামেলা দৃশ্যে না না না, অভিনয় ওটা করেছেন। আমি বলছি না। আমি বলছি যে কমার্শিয়াল জিনিসটা কিন্তু সে আগের যুগ থেকেই চলে আসছে। মুভি মানেই কমার্শিয়াল দৃশ্য থাকবে, কিংবা এটা একটা আহ, বাণিজ্যিক ধারা যদি বলতে চায়, অবশ্যই যারা ইনভেস্টার তারা চাবেই তো রিটার্ন করতে। ক্যারেক্টারের প্রয়োজনে অনেক সময় হয়েছে। আম, তো এটা কিন্তু গ্র্যাজুয়ালি আসছে। কেউ যদি বলে পলি এসে এই জগৎটাকে কমার্শিয়াল করেছে, এটা তো মানা যায় না। কারণ আমি নিজেই যখন মুভির জগৎ ছেড়ে দিয়েছি, আমি অনেক মুভি দেখেছি, অনেক অনেক চলচ্চিত্রে অনেক হিরোইনদেরও আমি কমার্শিয়াল শট দেখেছি। সো এটা গ্র্যাজুয়ালি আসছে, ব্যক্তি পলি একার দোষ না। চলচ্চিত্রের সবচেয়ে বড় বিতর্ক কি আপনাকে নিয়ে কি ছিল? সাহসী কন্যা, আচ্ছা, আচ্ছা, হট অ্যান্ড স্পাইসি, খুব ভেরি হট। আচ্ছা, আমি আচ্ছা। নিজেও জানি না আমি কেন আমাকে এত হট বলে, আমি জানি না। আমি তো বাস্তব জীবনে অনেক কুল একটা মেয়ে,
আচ্ছা। সো আমার মনে হয় এটাই যে হট হিরোইন ইন বিডি ফিল্ম তা ইন্ডাস্ট্রি। আপনি যে ফিল্মগুলোতে কাজ করেছেন, আপনি অ্যাকশনধর্মী ছবিতেও কাজ করেছেন, থ্রিলিং বা রোমান্টিক সব ধরনের ক্যারেক্টারই কিন্তু আপনি করেছেন। একটা ভালো একটা ফোকাস, ভালো একটা ভাইব। সে সময়ে একটা অনুভূতি আপনি একটু দর্শকদের মাঝে একটু প্রকাশ করবেন। তখন তো যারা খেটে খাওয়া মানুষ যারা, দিনমজুর যারা, তারাও কিন্তু আপনাদের ছবি দেখেছে। তখনকার সময় মানে মানুষ হলমুখী ছিল। তখনকার সময় ছবি দেখার যেটা হিড়িক ছিল, যে একটা ছবি যখন রিলিজ হচ্ছে, মানুষের মধ্যে একটা উৎসাহ, উদ্দীপনা, একটা আমেজ ছিল। কিন্তু ওই সময়টা আর বর্তমান সময়ের মধ্যে পার্থক্য কতটুকু? টেকনোলজি টেকনোলজি আপগ্রেড হয়েছে দুনিয়া, আমাদের মিডিয়াও আপগ্রেড হয়ে গেছে, হাতের মুঠোয় হচ্ছে স্মার্টফোন। স্মার্টফোনে আজকে বিশ্বের কোথায় কোন মুভি রিলিজ পাচ্ছে, কোন সিরিয়াল রিলিজ পাচ্ছে, কোরিয়ান সিরিয়ালের এখন অনেক জনপ্রিয়তা। জিএনজি জেনারেশন এখন যেসব মুভি দেখছে, দেখা গেছে তারা কোরিয়ান মুভিও থ্রিলার দেখছে। মুভি দেখছে, সিরিয়াল দেখছে। আমাদের যুগে যে যে বিষয়টা ছিল, আমাদের যুগে ছিল কি, মানুষ বিনোদিত হতে মানুষ হলমুখী ছিল। রেডিও টিভিতে তারা সিনেমার গান শুনতো। দেখবেন যে অনেক কুলি মজুররা, আমি নিজে দেখেছি যে রিক্সাওয়ালারা কিংবা ওই যে মাঠে যারা কৃষক টাইপের ছিল, আমাদের বাংলাদেশে তো ওই সময়ে বলেন এখনও যে 70-80% কিন্তু কৃষক লেভেলের। তো তারা মাঠ ঘাটে যখন কাজ করেছে, রেডিও বাজিয়ে বাজিয়ে কিন্তু আম, যে বিনোদনগুলো সিনেমার তারা এনজয় সিনেমার করেছে। গানগুলি এনজয় করেছে। এবং তখন খুব যে ছবির ট্রেইলারগুলি তারা শুনতো, যে যখন নতুন কোনো মুভি মানে রিলিজ হতো তার আগে কিন্তু ট্রেইলার যেত। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। অনেক অনেক সুন্দর ভয়েস দিয়ে একটা মুভির অ্যাড করা হতো, সেগুলি কিন্তু তারা শুনতো। তো কেউ যদি মনে করতো যে আমি আমার সুন্দর সময়টা, অবসর সময়টা কিভাবে কাটাবো, তো তাদের একটাই মাধ্যম ছিল সিনেমার মাধ্যম। তো সিনেমাকে দেখতে গেলে কোথায় যেতে হবে? হলে যেতে হবে। সো মানুষ কিন্তু হলমুখী ছিল, কারণ অন্য কোনো মাধ্যম তখন ছিল না, স্মার্টফোন ছিল না। আজকে এই আমাদের বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি যে বিলুপ্তর পথে, সে অনেকখানি স্মার্টফোনেরও অবদান আছে। আপনি বলতে চাচ্ছেন যে স্মার্টফোনের হ্যাঁ, কারণেও ইন্ডাস্ট্রি হ্যাঁ, বিলুপ্ত হয়ে কিন্তু যাচ্ছে। বিলুপ্ত হতো না, কিংবা এখনো কিছু কিছু মুভি হয় যে দর্শক হলমুখী হচ্ছে, যেগুলি বিগ ফলে বাজেটে আমি যদি হচ্ছে। একটু আপনাকে বলি যে আপনি আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর দিকে যদি দেখেন, তারা কিন্তু দিন দিন চলচ্চিত্রে তারা তাদের তো উন্নতি করছে, ইনভেস্ট ডেভেলপ আছে। করছে। কিন্তু আমাদের দেশ চলচ্চিত্রের শিল্পে এত পিছিয়ে যাচ্ছে কেন? পিছিয়ে যেখানে যাচ্ছে কেন? নায়িকার সংকট, যেখানে নায়কের সংকট। না, 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 আমাদের দেশে তো কেন মুভি মানে পিছিয়ে যাবে না? আমাদের এখানে ইনভেস্টর নাই। আমাদের একটা মুভি মেক করার মতো প্রডিউসার নাই। তাহলে এটা কিভাবে আপগ্রেড হবে? আর ইন হলিউড বলেন, বলিউড বলেন, সেখানে তো হাজার হাজার কোটি টাকা একটা সিনেমাতে ইনভেস্ট হচ্ছে। রিটার্নও পাচ্ছে তারা। এবং বাংলাদেশেও কিন্তু এর বাইরে না। আজকে বরবাদের মতো মুভি বাংলাদেশে রিলিজ হচ্ছে, যে হুমড়ি খায় হলে দর্শক যাচ্ছে, কিন্তু কই এক সাকিব খানের উপর ইনভেস্ট হচ্ছে, কিন্তু আদার্স কি কোনো হিরো আছে যে যার উপর ইনভেস্ট করার মতো লোক আছে? মিডিয়াতে সবচেয়ে একটা জিনিস যেটা নিয়ে সবচেয়ে বেশি গুঞ্জন হয়, বিবাহ এবং বিচ্ছেদ। আ আমরা দেখতে পাই যে বিবাহ করার পরে এটা অনেকেই গোপন রাখে। বিচ্ছেদ হওয়ার পরে তখন মানে একবারে সবিজ অঙ্গনে এটা একটা ঝড় তোলার মতো যে সবাই জানে। কিন্তু বিবাহ করার পরে এটা গোপন রাখার পেছনে রিজনটা কি? আমি নিজেও গোপন রেখেছিলাম অনেক বছর। ভেরি ইন্টারেস্টিং। এটার একটা কারণ হচ্ছে যে নায়িকাদের কিন্তু ফ্যান থাকে বেশি পুরুষরা। আচ্ছা। হ্যাঁ, মানে সেটা কেরিয়ারের জন্যে। ক্যারিয়ার জন্য তারা তো স্বপ্নে দেখে যে আম, আমার নায়িকা, মানে এরকম হয় না যে আহ, তারা স্বপ্নে আমাদেরকে নিয়ে থিঙ্ক করে যে কখনো তারা হয়তো বা নিজের ওয়াইফ হিসাবে চিন্তা করে, কেউ প্রেমিকা হিসাবে গার্লফ্রেন্ড হিসেবে চিন্তা থিংকিং করে। করেন। আমি অসংখ্য মানে প্রবাসী ভাই কিংবা ফ্যান্সদের দেখেছি, আপনি আমার ক্রাশ হিরোইন, আচ্ছা, আপনি আমার ক্র্যাশ হিরোইন। আচ্ছা। এই ক্র্যাশ কথাটা আমি অনেক শুনি। হ্যাঁ, তো একজন ক্র্যাশ হিরোইনের যদি বিয়ে হয়ে যায়, মনটা ভেঙে যাবে না অডিয়েন্সের? তো তারা তো আর হলমুখী হবে না, আমার ছবি দেখবে না। দেখা গেছে আমার ছবি না দেখলে তো আমি পলি হিসাবে ওইখানেই আমাকে নিভে যেতে হবে। সো
এটা যতদিন গোপন রেখে আর কি দর্শক হৃদয় জয় করা যায়, এজন্যই হিরোইনরা গোপন রাখে। দর্শকদের কাছ থেকে কোনো প্রেমের প্রস্তাব বা ভালোবাসার প্রস্তাব এরকম পেয়েছেন? আমি বেশ কিছুদিন আগে জাস্ট একটু পাবলিকলি একটু গেছিলাম আচ্ছা ফোনে, আচ্ছা আচ্ছা। মানে একটা জায়গায় ছিল যে পাবলিকলি আমি ওখানে যাচ্ছি এবং আমাকে অডিয়েন্স কিছুক্ষণের জন্য পাবে ফোনে। সেখানে আমি দেখেছি যে ম্যাক্সিমাম আমার ফ্যানরা হচ্ছে প্রবাসী, তারা আমার ছবি দেখে বড় হয়েছে, তারা আচ্ছা আচ্ছা। আমি ছবি ছেড়ে দিয়েছি তারা আর ছবি দেখে না। আরেকটা যেটা অবাক করা কোশ্চেন, যে আমার কিছু অডিয়েন্স বলেছে আমার সর্বোচ্চ যা ইনকাম আমরা করেছি আপনাকে সেটা দিয়ে যদি আমরা হ্যাপি করতে পারতাম আমাদের জীবন সার্থক হতো। এবং আপনি কি গিফট চান, আপনি কি চান, আইফোন চান, আপনি এটা চান ওইটা চান, আপনার কি দরকার, আপনি খালি আমাদেরকে বলেন। মানে আমি বলি কি তোমরা তো কত কষ্ট করো, তোমরা তো প্রবাসী কত কষ্ট করো, এবং বাংলাদেশেও, মানে কেন জানি, মানে আপনি কি চান, আপনার যা দরকার আমরা দিয়ে প্রবাসীদের দিব। কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছেন। হ্যাঁ, না বাংলাদেশেরও ভাষাভাষীর মেয়ে দর্শকের কাছ থেকেও। এবং আমি জানি না এই ভালোবাসা কেন তাদের সর্বোচ্চ দিয়ে কেন দিতে চায় আমাকে সবকিছু, আমি জানি না। কিন্তু আমি মনে মনে হাসি আর ভাবি যে না, আসলে আমি সার্থক অভিনয় জীবন, এই যে আমি এত মুভি করেছি আমি সার্থক। কারণ এত 2012 পরে তো আর আমি অভিনয় করিনি, তারপরেও যে আমাকে এত মানুষ দর্শকরা মনে এত এত রেখে ভালোবাসে, এত এত ভালোবাসা, পছন্দ করে। এত পছন্দ করে। ছবি অঙ্গনে আরেকটা জিনিস সেটা আমরা দেখতে পাই যে সেলিব্রিটিদের মধ্যে একটা স্ক্যান্ডাল থাকে। সব সেলিব্রিটিদের মধ্যেই কিছু না কিছু একটা স্ক্যান্ডাল থাকে। উইদাউট স্ক্যান্ডাল একজন স্টার হওয়া সম্ভব? না, আমারও তো স্ক্যান্ডেল ছিল সারা জীবনের, একটাই স্ক্যান্ডেল, সেটা হচ্ছে যে প্রেম ঘটিত না, আচ্ছা একটা ছেড়ে একটা দিয়ে নতুন নতুন প্রেমিকা আচ্ছা আচ্ছা। প্রেমিক পাল্টাই, এটাও না। কিংবা আমি সুগার ড্যাডি নিয়ে দেশ মানে বিদেশে বয়ফ্রেন্ড ভ্রমণ চেঞ্জ না। করি, এটাও না। আচ্ছা। আমার একটাই ছিল যে পলি সমালোচিত, পলি সমালোচিত কমার্শিয়াল ছবির 1 নম্বর নায়িকা পলি, ওই কমার্শিয়াল করে সেটা কি একটু ড্রেস সব আপের কারণে? পলি সেটা কি ড্রেস আপের কারণে? কিছুটা আমার কাছে মনে হয় যে বি সি গ্রেডের যে নায়িকারা ছিল হয়তো বা তারা আরো বেশি খোলামেলা দৃশ্যে অভিনয় করেছে, কারণ গানগুলি তো আলাদা আলাদা হতো, আচ্ছা আমরা তো আচ্ছা। জানতাম না কে কি গান করেছে। তো ওইসব ছবির প্রধান নায়িকা তো আমিই ছিলাম, তো দায়ভার তো পলিকেই নিতে হয়েছে। আপনার প্রত্যেকটা ছবিতে যখন আমরা কাজ করতে আউটডোর যেতাম কিংবা ইনডোর এফডিসি, নতুন মুখ দেখতাম, প্রায় ছবিতে দেখতাম 3 জন 4 জন করে নতুন মুখ নায়িকা হতে আসছে, তারা ছোট ছোট ক্যারেক্টার দিয়ে। তো তারা আসলে অল্পতেই ঝরে গেছে, তাদের কোনো ব্যাকগ্রাউন্ড বলতে তারা এস্টাবলিশ করতে পারে নাই, কিন্তু যা বদনাম হয়তো বা তারা করে গেছে কিংবা যা সেটার বদনাম দায়ভার হয়তো কামানোর আপনাদেরকে বহন তারাই করতে হচ্ছে। করেছে, আচ্ছা। সেটা বহন আমাদের করতে হয়েছে। কারণ পরিচয় তো পলি, পরিচয় তো মেন যে নায়ক থাকে তার, তো একটু দীর্ঘ তো সময় কাজ করতে গিয়ে কখনো কি কোনো গিভ এন্ড টেক বা এরকম থাকে যে অনেক সময় বেড শেয়ারিং এর মাধ্যমে অনেক নায়িকারা তাদের সুযোগ সুবিধা বা ভালো একটা ছবিতে ড্রিমি কোনো ক্যারেক্টার থাকে, এরকম কোনো পরিস্থিতির সম্মুখীন হয়েছেন কিনা? আমার ক্ষেত্রে হয়নি, আমি খুব লাকি। আমার ক্ষেত্রে এরকম হয়নি। আমার যিনি প্রথম প্রডিউসার ছিল তার ওয়াইফের সাথে আমার অনেক ভালো সম্পর্ক ছিল, আচ্ছা। এবং আমরা যখন কাজটা পুরো করেছি তার মেয়ে এবং তার ওয়াইফ আমাকে অনেক হেল্প করেছে। আমার ক্ষেত্রে হয়নি, হয়তো বা হতে হতো যদি আমি ফ্লপ নায়িকা হইতাম, আচ্ছা আচ্ছা। যদি প্রথম ছবিটা আমার ক্লিক না করতো, তখন হয়তো বা ছবি পাওয়ার জন্য আমাকে দাঁড়ে দাঁড়ে ঘুরতে গেলে আমাকে হয়তো বা একটু কুপ্রস্তাব আচ্ছা আচ্ছা। পেতে হতো। আচ্ছা, দীর্ঘ ক্যারিয়ারের পিছনে আপনার ফিল্ম জগতের মানুষ ছাড়া আর কে কে আপনার ক্যারিয়ারে অবদান রেখেছে? ব্যক্তি জীবনে আমার মা এবং আমার হাজব্যান্ড, আমার বোনরা অনেক হেল্প করেছে আমার একজন পলি তৈরি হতে। আর ক্যারিয়ার জীবনে বলবো যে আমার হিরোরা। কোন সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন? চুক্তিবদ্ধ হওয়ার পর আপনি জানতে পারলেন যে সিনেমা থেকে আপনাকে বাদ দেওয়া হয়েছে। না, আমার ক্যারিয়ার এরকম হয়নি, বরঞ্চ আমি চুক্তিবদ্ধ হয়েছি, টাকা নিয়েছি, কিন্তু আমি একটু বেটার অপশন পেয়েছি, বেটার একটা হিরো পেয়েছি, আমি ওটা ছেড়ে দিয়ে আমি আমার বেটার জায়গায় গেছি। আমি স্বার্থপরতার পরিচয় দিয়েছি, বাট কোনো প্রডিউসার এটা আমার সাথে করেনি। এমন কোনো ড্রিমি ক্যারেক্টার আছে যেটা আপনার করা হয়নি বা আপনি সুযোগ পেলে করতে চান? এই মুহূর্তে তো ওরকম নাই, কারণ আমি জানি যে অভিনয় জীবনে আসলে ড্রিমি ক্যারেক্টার তো নায়িকারা করে, আচ্ছা আচ্ছা। কিন্তু এই মুহূর্তে কি আর নায়িকা চরিত্রে আমি অভিনয় করতে পারবো সেটা আমি জানি না।
যদি কোনোদিন ওরকমভাবে আহ, নায়িকা চরিত্রে কামব্যাক করার সুযোগ থাকে, তাহলে আমি দিলওয়ালে দুলহানিয়া লে আচ্ছা আচ্ছা, যায়েঙ্গে কাজলের ওকে, ক্যারেক্টারটা করতাম। ভেরি নাইস একটা মুভি। তারপরে আমি দেখা গেছে যে চরি চরি চুপকে চুপকের প্রীতি আচ্ছা জিন্তার একটা ক্যারেক্টার আছে, ওই ক্যারেক্টারটা করতাম। শাবানা ম্যাডামের অসংখ্য ব্যথার দান আমি দেখেছি, ওখানে ম্যাডাম যে অভিনয় করেছে এরকম যদি ক্যারেক্টার করতে পারতাম। কিংবা শাবনূর ম্যাডামের স্বপ্নের ঠিকানা, যে কাজটা শাবনূর ম্যাডাম করেছে, এসব ক্যারেক্টার করতাম আর কি, যেখানে অভিনয় করার অনেক স্কোপ আছে। পলি, দর্শকের উদ্দেশ্যে আপনার অডিয়েন্স যারা আছে, যারা আপনাকে অনেক ভালোবাসে এবং পছন্দ করে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি আমার অডিয়েন্সের উদ্দেশ্যে একটি কথাই বলবো, যে আমি যেহেতু ধ্যানে জ্ঞানে মনে প্রাণে ফিল্মিক, এখানেই আমার বেড়ে ওঠা, এখানে আমার শৈশব, এখানে আমার কিশোর লাইফ। তো বাংলা ভাষাভাষীর দর্শক যে যেখানেই আছেন, আপনারা বাংলা চলচ্চিত্রকে ভালোবাসেন এবং বাংলা ছবি দেখেন হলে গিয়ে। পলি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্যে। আমরা সত্যিই আনন্দিত, খুবই ভালো লাগছে আপনার সঙ্গে আড্ডা দিয়ে। আবারও দেখা হবে, কথা হবে। দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান সেলিব্রিটি স্পটলাইট। আবারও দেখা হবে, কথা হবে, ততক্ষণে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।